এটা কি শুরু হয়েছে শিওর? ও আচ্ছা, ওখানে। আচ্ছা, এখানে আমাদের প্রশ্নটা আছে প্রথমে আমাদের আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এখন আমাদের প্রশ্নগুলি আমরা আলোচনা করবো যে প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 দফা এর কত নম্বর দফায় জাতিপুঞ্জের সৃষ্টির কথা বলছে। তাহলে প্রেসিডেন্ট উড্রো উইলসন কোন দেশের আগে সেটা বলতো? মার্কিন যুক্তরাষ্ট্রের উড্রো উইলসন 14 দফাটা ছিল, সেই 14 দফা একদম কিসের 14 দফা? মানে এই যে 14 দফা জাতিপুঞ্জ আর জাতিসংঘ এক কিনা আগে সেটা বলতো। আগে পুঞ্জ ছিল 1914 সাল থেকে 1918 সাল। ভালো করে বোঝা লাগবে, 1914 সাল থেকে 1918 সাল একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ এই 4টে বছর যুদ্ধ হয়েছিল। এটাকে বলে প্রথম বিশ্বযুদ্ধ, মনে থাকবে। আর তারপরে হচ্ছে যে স্যার আবার কিছু কিনা সেটা আবার দেখি। তো 1914 সাল থেকে 1918 সাল, আমাদের এই 1914 সাল থেকে 1918 সাল এই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। তারপরে জাতিপুঞ্জ হয়েছে। আগে কড্ডার নাম ছিল জাতিপুঞ্জ, আর এখন কড্ডার নাম 1939 সাল থেকে 1945 সাল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হচ্ছে জাতিসংঘ হয়েছে। তো 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত এইটুক টাইমে আমাদের হচ্ছে যে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের পরেও কিন্তু সবগুলো দেশ একত্রে একটা সংগঠন করছিল যে যাতে পরবর্তীতে আর কোনো বিশ্বযুদ্ধ না লাগে। সেই সেই সংগঠনের নাম ছিল জাতিপুঞ্জ। কিন্তু জাতিপুঞ্জ হওয়ার পরেও বিশ্বযুদ্ধ ঠেকাতে পারে নাই, কারণ নানা রকমের বৈষম্য যদি থাকে তাহলে তো বিশ্বযুদ্ধ লাগবে। 1914 সাল থেকে 18 সাল পর্যন্ত যে যুদ্ধ হওয়ার পরে যে জাতিপুঞ্জ হয়েছিল, যে জাতিপুঞ্জ জার্মানিকে অনেক রকমের অনেক বেশি টাকা, যে পরিমাণ ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ দাবি করার কথা ছিল তার চেয়ে বেশি পরিমাণ ক্ষতিপূরণ দাবি করছিল জাতিপুঞ্জের লোকজনরা। ফলে ওই জার্মানির চ্যান্সেলর ওটাকে সেটা মানে নেয় যে কিসের জাতিপুঞ্জ। এখন যে জাতিসংঘ হয়েছে, এখন যে সব দেশ কেউ যদি মনে করে যে আমরা জাতিসংঘের কথা শোনাই লিখবে, বাংলাদেশ যদি মনে করে আমি জাতিসংঘের কথা শুনবো না, তাই কিন্তু বাংলাদেশ জাতিসংঘের কথা না শুনলে তো বাংলাদেশের অস্ত্র টস্ত্র সব কিছুতে স্বাবলম্বী হওয়া লাগবে, তা তো আর নাই। যেমন আমেরিকা জাতিসংঘের কথা শোনে না, এই আমেরিকায় নিজে নিজেই সব কাজ করে। যদি বা সব কিছু জাতিসংঘের সব সদর দপ্তর আমেরিকা আছে, কিন্তু আমেরিকা যদি কোনো কাছে মনে করে তাহলে সে নিজে নিজেই সেই কাজটা করে। তা আমাদের প্রশ্নটা ছিল যে আমাদের উড্রো উইলসনের 14 দফা হচ্ছে 14 দফা ছিল। সেই 14 দফার একটা ওই আমেরিকার প্রেসিডেন্টই উড্রো উইলসন সেই প্রথমে চিন্তা করছিল যে আমরা একটা আন্তর্জাতিক শান্তি স্থাপন করার জন্যে আমরা এই চিন্তা আমরা এটা করতে পারি। তো একটা সংগঠন বা একটা গড়ে ওঠার আগে তার আগে তো লিখিত থাকা লাগে যে 1 নম্বর আমরা শান্তি স্থাপন করতে চাই, 2 নম্বর মানুষের মধ্যে মিলবন্ধন করতে চাই, 3 নম্বর হচ্ছে আমাদের হচ্ছে কেউ যারা যারা যুদ্ধে যেসব ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করতে চাই। এইরকম করে বিভিন্ন দফা মানে পয়েন্ট, ঠিক আছে, পয়েন্ট মানে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট করে 14 নম্বর পয়েন্টে আমাদের জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছিল। তাহলে আমরা এখানে এই প্রশ্নটা হচ্ছে যে এই যে জাতিপুঞ্জ তৈরি হয়েছিল, এই তৈরি করার কত নম্বর দফাতে এই কথাটা লেখা আছে সেইটা আমরা বুঝলাম যে কত নম্বর দফাতে হচ্ছে 14 নম্বরে সৃষ্টির কথা উল্লেখ করছে। 14 দফা কত নম্বর দফায় জাতিপুঞ্জের সৃষ্টির কথা বলছে? কয় নম্বর দফায়? কেন মানে ওই 1 নম্বর দফা 2 নম্বর দফা মেলা কিছু করার পরে যে আমরা শান্তি চাই, আমরা এরকম করতে চাই, আমাদের মানুষের মধ্যে মিলবন্ধন করতে চাই, আমাদের মধ্যে অর্থনৈতিক পুনর্গঠন করতে চাই, সর্বশেষ বলছিল যে 13 নম্বর পর্যন্ত বিভিন্ন কিছু বলার পরে উপরের এই 1 থেকে 13 নম্বর পর্যন্ত যা কিছু করা লাগবে সেই কিছু করার জন্য আমাদের এই কী করা লাগবে, জাতিপুঞ্জ নামক একটা সংগঠন তৈরি করা লাগবে। ক্লিয়ার? তাহলে সেটা লাস্ট দফাতেই হবে নাকি মাঝখানের দফাতে হওয়ার কথা? লাস্ট দফাতে। তাই আমার অনেক মানুষ এটা ভুলে যাবে, হয়তো 14 দফার মধ্যে মানুষ মনে করবে যে এই যে এটা চলে গেছে তোর, না না ইয়ে আছে 14 দফা। আচ্ছা, জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক সংগঠনের নাম কি? মানে জাতিসংঘের পূর্বসূরি মানে কি? হ্যাঁ, জাতিসংঘের আগে, হ্যাঁ জাতিসংঘের আগে কোনটা একটা আন্তর্জাতিক সংগঠন হয়েছিল, তার নাম কি ছিল? লিগ অফ নেশন। জাতিপুঞ্জ তো লেখা নাই, তাহলে কোনটা হবে এখানে? তাহলে নেশন মানে জাতি, আর লিগ অফ নেশন। তো লিগ অফ নেশন মানে তো জাতিসংঘও বোঝায়, লিগ মানে তো সংঘও হয়।
কিন্তু বিজ্ঞানীরা বলিছে যে যখন কোনো জায়গায় একটা ওয়ার্ডের অনেকগুলো অর্থ থাকে তখন সেটাকে সংজ্ঞায়িত করা হয়, যে আমরা ইংলিশে এটাকে আমরা বলবো লিগ অফ নেশন, আর বাংলায় এটাকে আমরা বলবো জাতিপুঞ্জ। ক্লিয়ার? তখন হচ্ছে ইংরেজিতে এইভাবে পড়ানো হয়। নইলে একজন যদি বলতো যে লিগ অফ নেশন মানে জাতিসংঘ, তাই হতো। যদি বা বর্তমানে জাতিসংঘ মানে ইউনাইটেড নেশনস, মানে জাতিসংঘ, বর্তমান যেটার ইংরেজি নাম ইউনাইটেড নেশন, আর ওই জাতিপুঞ্জের ইংরেজি নাম কি ছিল? লিগ অফ নেশন। কিন্তু লিগ অফ নেশনের যদি বাংলা করতে জাতিসংঘ, তাই হতো। মানে কোনো মানুষ কোনো কিছু করার সময় যখন যে নামটা তোর ওখানে দেয় সেই নামটা ওরা লিখে দেয়, গেজেটে প্রকাশ হয়, সরকার একটা নির্দেশ দেয়, আন্তর্জাতিক গেজেট দেয়, সেই গেজেটে লেখা আছে যে ইংলিশ নাম হবে লিগ অফ নেশন, বাংলা নাম হবে জাতিপুঞ্জ। ক্লিয়ার? আচ্ছা, এই লিগ অফ নেশন স্থাপনে কে অগ্রণী ভূমিকা পালন করেন? এটা কি ক নম্বর? উইলসন, প্রেসিডেন্ট উইড্রো উইলসন। প্রেসিডেন্ট উইড্রো উইলসন কোন দেশের প্রেসিডেন্ট? আমেরিকার। আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র। তো মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগ নিল কেন, বাংলাদেশ নিল না কেন? বাংলাদেশ কেন নিল না? বাংলাদেশের তো উচিত ছিল যে একটা সংগঠন গঠন করার। 1920 সালে তো বাংলাদেশের জন্মই হয়নি। প্রথম কথাতে বাংলাদেশ কীভাবে উদ্যোগ নিবি? এই সময় তো ব্রিটিশ ছিল, তাই না? আর ব্রিটিশ মানে তো ব্রিটেন, ব্রিটেন ওটা নেয় না। একটা বড় রাষ্ট্র উদ্যোগ না গ্রহণ করলে ছোটো ছোটো রাষ্ট্র তাকে গ্রহণই করে না। এই জাতিপুঞ্জ শেখার, এই জাতিসংঘের আন্তর্জাতিক এই জিনিসগুলো শেখার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যখন কোনো উদ্যোগ নেওয়া লাগে। হ্যাঁ, রাজা রামমোহন রায়, হ্যাঁ, বিভিন্ন দেশে রাজার শাসন ছিল, কিন্তু তার জন্য নেই নাকি? রাজাও তো নিতে পারত। এক রাজাকে খালি সেই দেশে, সে তো আর এক রাজাকে বলতে পারে দোস্ত চল আমরা একটা সংগঠন করি, করতেই তো পারে নাকি? এটা যাই হোক, আমাদের উইলসন মানে উইড্রো উইলসন মানে আমেরিকার প্রেসিডেন্ট। ঠিক আছে। কোন দেশটি লিগ অফ নেশনের স্থায়ী সদস্য ছিল না? কোন দেশ? ক আর খ? ঘ। তাহলে যুক্তরাষ্ট্র, চীন। স্থায়ী সদস্য ছিল না মানে? তাহলে সে আবার কীরকম যে লিগ অফ নেশন করার জন্য আমেরিকায় উদ্যোগ তৈরি করিল, আমেরিকাতে লিগ অফ নেশন তৈরি করলো, আবার স্থায়ী সদস্য ছিল না মানে ডাকি? তো ওই লিগ অফ নেশন তৈরি করার সময় সদস্যগুলো হয়তো দুই রকমের সদস্য ছিল। একটা ঘটনা লেখার সময় স্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য এরকম লেখা ছিল। তো আমেরিকা স্থায়ী সদস্যের মধ্যে ছিল না, তো আমি অস্থায়ী সংগঠনের সদস্য ছিল। আমার তো ভাই দরকার নেই, তোমরা মারামারি করছো, তোমরা যাও, যা পারো করো গা। আমেরিকা তো বলছিল যে আমি আমেরিকায় তো মারামারি লাগে নাই। ওই প্রথম বিশ্বযুদ্ধে মারামারি লাগছে ইউরোপে, মারামারি লাগছে তোর হচ্ছে পোল্যান্ডে, মারামারি লাগছে জার্মানিতে। আমেরিকা তো মারামারির মধ্যে নেই, যে তোমরা মারামারি করছাও, তোমরা নিজেদের মধ্যে মিল হতে পারতেছ না। সেটা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা তো আমরা এখন প্রথম বিশ্বযুদ্ধের কথা বলছি। একসাথে গুলা ফেললে চলবে না। আমেরিকা এটা করছে। আমেরিকা তো ওই জায়গায় বলেছিল যে তোমরা মারামারি করছো, তোমাদের জন্য আমি একটা জাতিসংঘ গঠন করে দিচ্ছি, তোমরা শান্তিতে থাকো। আমেরিকা কোনো সংগঠনের মধ্যে ছিল না। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই আমেরিকা জাতিসংঘের সদস্য, বা জাতিসংঘ তো হয়ই নাই, কিন্তু তাও করলো না। কিন্তু এই ইয়েতে পার্ল হারবার নামে, আমেরিকার পার্ল হারবারের এই জায়গায় যা একটা দ্বীপে, এটা আমেরিকার হচ্ছে যে একটা দ্বীপ ছিল পার্ল হারবার, আমেরিকার ওই যে একটা দ্বীপ ছিল, সেই দ্বীপে যায় জাপান যায় তাকে আক্রমণ করে বোমা হামলা করছে। তখন আমেরিকা চিন্তা করছে কিনা আমাকে তো ওরা একদম শান্তিতে থাকতে দিল না, আমি শান্তিতে ছিলাম প্রথম বিশ্বযুদ্ধে, পরে জাতিপুঞ্জেও আমি স্থায়ী সংগঠন ছিলাম না, স্থায়ী সদস্য ছিল না, অস্থায়ী ছিলাম, আমি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধেও আমি কোনো কিছু করবো না, আমার ভাই কারোর সাথে থাকার দরকার নেই, আর তুমি আমার উপর আক্রমণ করছো, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। তারপরেই তো সব আমেরিকা বোমা টোমা দিয়ে মেরে টেরে অস্থির তৈরি করে দিল। ক্লিয়ার? তাহলে এই জন্য এটা ক্লিয়ার যে আমাদের কোন এটা আমেরিকা ছিল না। আর চীন কোনো কালেই সদস্য থাকতে চায়নি, কারণ চীনের সমাজতন্ত্র আর অন্যান্য দেশে গণতন্ত্র। তাহলে চীন কোনো জায়গায় থাকতে চায়নি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরে চীন এখানে আসে, তার আগে একদম চীন ছিলই না। ঠিক আছে। তাহলে লিগ অফ নেশনের জন্ম কত সালে? 1920 সালে। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1918 সালে, আর শেষ হয়েছে 14 সালে শেষ। আর লিগ অফ নেশন তৈরি হয়েছে 20 সালে। জাতিপুঞ্জ গঠনের সময় সদস্য দেশের সংখ্যা কত ছিল? 42। তো মোট সদস্য সংখ্যা মানে কয়টা দেশ মিলে জাতিপুঞ্জ গঠন করছে? 42টা দেশ মিলে।
জাতি মোট সদস্য 58 তো সেই সময় পরে ছিল, কিন্তু ছিল এখানে বলছে যে না না, গঠনের সময় সদস্য ছিল 42, তার 1 বছর পরে আরেকজন কইছে দোস্ত আমাকে একটু সদস্য নিবে, তখন আরেকজন হয়েছে, তারপরে আরেকজন হয়েছে, তারপরে তখন সর্বশেষ হয়েছিল কয়টা, 58টা হয়েছিল। কিন্তু যখন তৈরি হয়েছিল, প্রশ্ন বোঝা লাগবে এদিক টাকা, আমরা যখন এই 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 প্রশ্নগুলো পড়ব তখনও যে অনেক মানুষ একদম আন্দাজে পড়িয়ে যায়, কোনোটার সাথে কোনোটা মিল করে না, ক্লিয়ার করে বোঝে না, ওই তখন ভুল ভাল হয়ে যায়। তো তোর মনে করলে যে তুই যেমন বলতেছিস যে তাহলে এখানে তো 58, তাহলে কেন এখানে 42, মানে যে সময় তৈরি হয় সেই সময় তো একটা জিনিসের কম থাকে, তৈরি হলে তারপরে এসে মানুষ দেখেছে কে ওর জাতিপুঞ্জ তো ভালো করতেছে, চল যে আমরা জাতিপুঞ্জের অঙ্গ সংগঠন হয়ে যাই বা আমরা একটা সদস্য হয়ে যাই। ক্লিয়ার? তারপর কি সালে বিলুপ্ত হয়? কোন সালে বিলুপ্ত হয়? কেন 1947 সালে বিলুপ্ত হলো? কে করলো বিলোপ? কে করতে পারে? কেন 46 সালে বিলোপ হলো? কেন কেন 38 সালে বিলোপ হলো না? কেন 40 সালে বিলোপ হলো না? বা কেন 45 সালে বিলোপ হলো না? বা কেন 90 সালে বিলোপ হলো না? 46-এ বিলোপ হলো কেন? মানে ওই জাতিপুঞ্জের যারা যারা ছিল তারা তো যখন হচ্ছে 1939 থেকে 45 সালে তো ওই হয়েছে, যুদ্ধ হয়েছে। 45 সালে যখন জাতিসংঘ যখন তৈরি হয়ে গেল, তখন ওই সংঘ তৈরি হওয়ার সময় বলা হলো যে না, আগে আমরা যেসব দেশ আমরা জাতিপুঞ্জ ছিলাম, এখন থেকে এই জাতিপুঞ্জ বিলুপ্ত গঠন করা হলো, এখন আর কোনো জাতিপুঞ্জের কার্যকর হবে না। ওই সব দেশের সদস্য নতুন কিছুভাবে কিছু আইন সংশোধন করে, কিছু নতুন আইন সংশোধন করে ওটা জাতিসংঘ হয়ে গেল। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই জন্যে ওটা বিলুপ্ত করার জন্য তো একটা নির্দিষ্ট একটা লাগবে যে না, আমরা এখন এটা আগেকার জাতিপুঞ্জ তৈরি করছিল এটা। তো জাতিসংঘ গঠনের ইতিহাস, এই প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ার করে মাথার মধ্যে রাখা লাগবে। এই মানুষ উল্টাপাল্টা করে ফেলে, আর এটা বহুবার পরীক্ষায় আসে। তো একটা বিশ্বের সবচেয়ে বড় সংগঠন, তাহলে সেই সংগঠনটা প্রথমে জাতিসংঘের ইতিহাস কী? জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপটা কী? লন্ডন ঘোষণা। লন্ডন ঘোষণা মানে কি? কি হতে পারে লন্ডন ঘোষণা বলতে? কি বোঝো? লন্ডন নামক একটা লোক ছিল, সে ঘোষণা দিয়েছে নাকি? না, লন্ডন ঘোষণা বলতে আমরা কি বলছি? লন্ডন নামক একজন ব্যক্তি ছিল, সে বললো যে আমি একটা ঘোষণা দিই, সেইটা না কি ঘটনা হতে পারে? তোর কি মনে হচ্ছে আর কি? মানে একটা জিনিস পড়ার আগেই তো আমরা মাথার মধ্যে আগে ডেভেলপ করি যে এটা কি হতে পারে। লন্ডন ঘোষণা মানে রাজধানী, হ্যাঁ। লন্ডনে একটা ঘোষণা দেওয়া হয়েছিল, যেই দেখ, যেমন ঢাকা ঘোষণা, ঢাকায় প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিলে সেটাকে বলা হয় ঢাকা ঘোষণা। বা ঢাকায় একটা জিনিস হচ্ছে রিক্সাওয়ালারা আক্রমণ করলে ঢাকার রিক্সা যুদ্ধ, এরকম নাম হয়ে যাবে। বুঝিস ব্যাপারটা? এরকম একটা নাম হয়, মানুষ তো নাম এরকম দেয়। তাহলে প্রথম জাতিসংঘ সৃষ্টির প্রথম পদক্ষেপ হয়েছে কোনটা? আমাদের লন্ডন ঘোষণা। তো লন্ডন ঘোষণাতে কত সালে? 1941 সালে 12ই জুন। কেন এই কেন 1939 সালে যুদ্ধ হয়েছিল? কে যুদ্ধ শুরু করছিল? কে 1939 সালে? জার্মানি। জার্মানি কেন জার্মানি এত মানুষের এমনি যে আক্রমণ করবি কেন? আচ্ছা, কীভাবে শুনছিল মানে 1939 সালে জার্মানি যে গ্রুপে ছিল, একটা গ্রুপে ছিল, জার্মানি ছিল অক্ষশক্তি, মানে সবচেয়ে শক্তিশালী। তো জার্মানি ওই যুদ্ধে হারিয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধের পরে, ঠিক আছে? তারপরে জার্মানিকে তার জোর করে বলছে, ধর জার্মানির 200 লোক মরছে, এক লোক মরার জন্য ধর 1 কোটি টাকা ড্যামারেজ দেওয়া লাগবে, তাহলে 2 বা 20 জন মরছে, মনে করো 20 জনে 20 কোটি টাকা ড্যামারেজ দেওয়া লাগবে। তো আর একটা মনে কর নাউরে একটা দেশ, তার জন্য বলছে যে তোমার এই লোকটা তুমি এতগুলো লোক মারছাও, 50টা লোক মারছাও, তুমি 5,000 টাকা দাও। আর জার্মানিক বলছে যে তুমি এতগুলো লোক করছো, একটা লোকের পিছনে তুমি 1 কোটি টাকা দাও। এটা চরমভাবে এরকম বৈষম্য করে দিয়েছিল। মানে জার্মানি বলছিল যে একটা নদীর তুমি এই জায়গাটা দখল করে নিছাও, তাহলে এই লোকের দখল করে নিছাও, তোমার আমরা এতটুকু দখল করি। মানে জার্মানি যুদ্ধে হারিয়ে গেছে, কিন্তু তাকে যে পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছিল, ক্ষতিপূরণ দাবি মনে করছে সব কিছু ক্ষতিটতি হিসাব করে 100 টাকা ক্ষতিপূরণ জার্মানির দিলে হয়ে যেত, কিন্তু জার্মানি বলছে যে দাও তুমি 10,000 টাকা দাও। এইরকম আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম, এইরকম বিভিন্নভাবে জাতিপুঞ্জের লোকজনরা জার্মানিকে এমনভাবে মনে কর যে একদম নিগৃহীত করে এটা ওরা জাতিপুঞ্জ গঠন করলে জোর করে বাধ্য করছিল। তখন জার্মানিরা তো অনেক বীরের জাতি, ওরা অনেক, এটা হচ্ছে যে রেড ব্লাড এরকম বলে, ওরা অনেক ব্লু ব্লাড। তো
তো এই আভিজাত্য, সরি রেড ব্লাড না, ব্লু ব্লাড, আভিজাত্যের। তো ওরা চিন্তা করলে আমরা জার্মান জাতি, আমরা সারা পৃথিবীকে নেতৃত্ব দেই। এখনও কিন্তু জার্মান যেসব ইলেকট্রনিক ডিভাইস সেটা কিন্তু এখনই তো কিন্তু কোয়ালিটিতে ফার্স্ট সারা বিশ্বে, যদিও বা জাপান হয়েছে, কিন্তু জার্মানিটা একদম বড় বড় ইন্ডাস্ট্রির বড় বড় কিছু একদম অ্যাকুরেটভাবে কোনো দুর্নীতি বা কোনো কিছু এরকম নয়। সে চিন্তা করলো যে হ্যাঁ হ্যাঁ, জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনও তৈরি করছিল। তো এই যে ঘটনাগুলো ওরা চিন্তা করলো আমাদের এইরকম ব্যাপার জোর করে আমাদের এরকম বেশি বেশি জিনিস নিয়ে নিল, বেশি বেশি জিনিস দখল করে নিল, যাই আমরা তাকে একদম আমরা মানব না। ওই না মানে ও যায় আক্রমণ করে। তে 1939 সালে সব বিভিন্ন আশেপাশের দেশ আক্রমণ করে, 40 সালেও আক্রমণ করে। তারপরে 41 সালে জার্মানি যা ব্রিটেনকে আক্রমণ করে, সবচেয়ে বড় দেশ। জার্মানি আগে ছোটো ছোটো রাষ্ট্রকে আক্রমণ করছিল, মানে হচ্ছে যে এই তারপরে যায় জার্মানি যায়, দেখি ম্যাপটা দেখি, জার্মানি যায় এরকম ব্রিটেনকে যায় না, এটা এটা হলেও হবে, এটা না দাঁড়া, এটা দিয়ে দেখাই তোর চীন, এটা এটা ইউরোপ কোনটা বুঝলো কীভাবে? এটা ইউরোপ মহাদেশ, ছয় ইউরোপ মহাদেশ। এই দেখ জার্মানি ছিল এইটা, তো জার্মানি এইটা, জার্মানি আশেপাশে নেদারল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, পোল্যান্ড, চেক মেক সব দখল করে নিয়েছিল। তাও ইংল্যান্ড চুপচাপ বসেছিল যে ভাই অন্যদের দখল করতেছে, আমাকে তো আর দখল করতেছে না, চুপ করে থাকে। ও কোনো দিকে দেখ না, মানুষ এরকম করে না, একটা গ্রামে একটা মারামারি লাগলো মারা দিয়া, আমি কি করবো, চুপ করে সে বসে থাকে না। তো তখন ওরা একদম এই ইংল্যান্ডকে ওরা চিন্তা করলো যে আশেপাশের দেশ দখল টখল করিয়া, জার্মানি চিন্তা করলো যে ইংল্যান্ডকে দখল না করলে তার আমার শক্তি বৃদ্ধি পাচ্ছে না, আমি তো ভাব নিতে পারতেছি না। তখন যেই যায় ইংল্যান্ডকে যায় আক্রমণ করলো কত সালে, 12 জুন 1941। জার্মানি যখন ব্রিটেনকে যায় আক্রমণ করার ফলে ইউরোপের 9টা প্রবাসী সরকার লন্ডনের জেমস প্রাসাদে পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য যে ঘোষণা দেয় তাকে বলা হয় লন্ডন ঘোষণা। তখন ইংল্যান্ডকে যখন আক্রমণ করলো, তখন ছোটো ছোটো দেশ যা করলে, ইংল্যান্ড আমাদের আক্রমণ করছিল, তুমি কিছু করো নাই, এখন এই যে তোমাকে আক্রমণ করছে, আসো তুমি আসো, আমরা শান্তি করি, তাছাড়া কিন্তু মারিয়া শেষ করে দেবেনি। ইংল্যান্ড তখন চিন্তা করলো হাই হাই, আমাকে আক্রমণ করে ফেললো, এখন তার আমার করার কিছু নাই, তাই তো শান্তি স্থাপন করাই লাগবে, আমি তো আর পারতেছি না। তখন একত্রে হলো, তাছাড়া ইংল্যান্ড চুপ করে বসেছিল। তাহলে তো লন্ডন ঘোষণা মানে জাতিসংঘ সৃষ্টির প্রথম পদক্ষেপ। কেন? কারণ জাতিসংঘ সৃষ্টির প্রথম পদক্ষেপ হয়েছে এই কারণে যে ওই ওর নামকে ওই যখন বড় বড় রাষ্ট্রকে আক্রমণ করছে, তখনও আমেরিকা কিন্তু আসে নাই যে ভাই আমেরিকা ও যে সেই এই জাতিসংঘ তৈরি করার, শান্তি স্থাপন করার জন্য কিছু আসে নাই। এইবার 14ই আগস্ট, জুলাই আগস্ট, তখন এই জার্মানি যায়, ব্রিটেন যায় আমেরিকার কাছে, বললো যে আমেরিকা দেখো এরকম ব্যাপার, ওর নাম কি এই ওর নাম কি, আমি তো এরকম আক্রমণ করছি, আমেরিকাকে দাওয়াত দিল। ঠিক আছে, আমেরিকা ইয়েতে আসলো, ইংল্যান্ডে আসলো, আসার পরে তারপরে বিভিন্ন কথাবার্তা করে ধর হচ্ছে ওরা যাচ্ছিল আটলান্টিক মহাসাগরে। এই দেখে এটা আটলান্টিক মহাসাগর, ওই বড় ম্যাপই আনে, ও কোথায় আছে, আচ্ছা না নাই, এই যে আচ্ছা ফুল বড়টা কই, এটার কোনো একটা ফুল ম্যাপ নাই একটা একটা জায়গায়, এই যে এইটা লাগবে, এইটাই দরকার আমার, বড় তো দরকার নেই আমার, একটা জায়গায় সবটা থাকবে, এইটাই আমার এটা দরকার, তাহলে তোরে বোঝাবে। তো এই যে তোর ইংল্যান্ড, যে ইয়া পর্তুগাল করে মরুতনিয়া, যে ইংল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, এই যুক্তরাজ্য আর এই যুক্তরাজ্য কোনটাতে আছে এটা ভালো না। আচ্ছা, এই যে এই জায়গায় হচ্ছে যে যুক্তরাজ্য মানে ইংল্যান্ড, আর এই যে যুক্তরাষ্ট্র, মাঝখানে একটা আটলান্টিক মহাসাগর। তো এই যুক্তরাজ্য থেকে আটলান্টিক মহাসাগরে যাচ্ছিল ওই আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট আর চার্চিল। যাওয়ার পরে ওরা দাওয়াত দিছিল যে এরকম একটু আসো, ওই যুক্তরাষ্ট্র যায়, এটা ভিজিটে গেছিলো, ভিজিটে যাইয়া তারপরে ওই যে প্রথমে বিভিন্ন কথা বলছে, দেখো আমরা আক্রমণ করছি, আমি কী করবো, আমার একটু সাহায্য করো টরো, এরকম করে বিভিন্ন কথাবার্তা বলিয়ে তারপরে হচ্ছে যে ওকে ইংল্যান্ডের একটা নৌতরি, মানে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ক্লিয়ার, আর ওই যে ওই ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল, ওরা কী করছিল আটলান্টিক মহাসাগরে এর ব্রিটিশ নৌতরি প্রিন্স অফ ওয়েলসে যে আটলান্টিক মহাসাগরের ওপর আইসা ওরা এরকম ব্যাপার এটা চিন্তা করলো যে না, আমাদের আর এই যুদ্ধ চলতেছে, এই যুদ্ধকে আর আমরা যুদ্ধ আকারে প্রতিবাদ করতে পারবো, আমাদের শান্তি স্থাপন করা লাগবে। এই জায়গায় যাইয়া ওরা একটা শান্তির কথা, প্রথমে ওই লন্ডনে একটা ঘোষণা দেয় যে আমরা শান্তি স্থাপন করব, তারপরে আটলান্টিক মহাসাগরের ওই ইয়েতেও বসে
প্রিন্স অফ ওয়েলস ওই জাহাজের মধ্যে ওরা প্রথমে শান্তি স্থাপন করলে, তাহলে শান্তি স্থাপন করার জন্য কিন্তু আটলান্টিক মহাসাগরের একটা অবদান আছে। এই মহাসাগর যদি না থাকতো তাহলে তোরা ওই নৌকায় করে যাইতেও না, জাহাজে করে যাইতেও না, আলোচনাও করতো না। মানুষ বিভিন্ন জায়গায় যায়, ধর কোনো একটা জায়গায় মারামারি লাগবে, কেউ একটা বেড়াতে গেছে, ধর নৌকা ভ্রমণ করে নৌকার সৈর উপর চিন্তা করলে আমরা যাই বা ঢাকা যায় আক্রমণ করব, আমরা যাই নাটোর আক্রমণ করব, এইভাবেই এক একটা ইস্যু তৈরি হয়। তো আমাদের এখানে আমাদের আটলান্টিক সনদ মনে করা লাগবে যে বিশ্ব শান্তির দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে কি আটলান্টিক সনদ। কেন হয়েছিল? উইনস্টন চার্চিল আর মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ওরা কী করছিল, একটা মাঝখানের একটা ওই প্রিন্স অফ ওয়েলস, ওই ব্রিটেনের যে এটা জাহাজ ছিল প্রিন্স অফ ওয়েলস, সেই প্রিন্স অফ ওয়েলসে যায়া ওই শান্তি স্থাপন করার জন্য একটা চুক্তি করে। চুক্তি মানে একটা লেখে যে প্রেসিডেন্ট তুমি একটু স্বাক্ষর করো, আমি একটা স্বাক্ষর করে আমরা দুইজনে একটা শান্তি স্থাপন করবো। তাহলে সারা বিশ্বের মানুষ মনে করবে যে দেখ তুই আর এরা দুইজন বড় বড় দুই শক্তিধর মানুষই শান্তি স্থাপন করতে চাইছে, চল আমরা শান্তি স্থাপন করি। ওটাকে বলে হয় সনদ, ওটাকে বলে চার্টার, ওটাকে বলা হয় সার্টিফিকেট। ওরকম একটা লিখিত একটা ডকুমেন্ট তৈরি করলো। ক্লিয়ার? তো এটার নাম হচ্ছে, এটাকেই বলা হয় আটলান্টিক সনদ। তো এই দুইটা কাজ তো আমাদের জাতিসংঘের দ্বিতীয় পদক্ষেপ। তো একটা জাতিসংঘ তৈরি হয়েছে, তো একটা পদক্ষেপ নেই। এবার আসলো ওয়াশিংটন ঘোষণা 1942 সালে, যে 14 আগস্টের মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও উইনস্টন চার্চিল, সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি, এই কয়টা চীনের প্রতিনিধি, এই শুরু হয়। মোট 26টা দেশের প্রতিনিধি ওয়াশিংটনে মিলিত হয়ে আটলান্টিক সনদ স্বাক্ষর করে। এই আটলান্টিক সনদ তৈরি করছিল। তৈরি করার পরে তোরা চিন্তা করলো যে তাহলে তো আমরা জাতিসংঘ গঠন করেইছি, তাহলে চলো আমরা এটা একটা স্বাক্ষরের আয়োজন করি। তাহলে স্বাক্ষরের আয়োজন করবে কোন জায়গায়? ইংল্যান্ডে নাকি যুক্তরাষ্ট্রে? কেন ইংল্যান্ডে করলে সমস্যা কী ছিল? এইবার এইটা 100-তে 100 বলে যা, এটা তো তুই এটা বোঝা, এইটা তোর বোঝা লাগবে যে কেন ইংল্যান্ডে তো দখল করে নিয়েছে, যে ওখানে গেলে সব সিরিয়ে মিরিয়ে ফেলে দেবে আর কি জার্মানি। সেই জন্য কইছে যে চল দেয়, আমাদের এখানে এখনো আক্রমণ করে নাই, আমরা ওই জায়গায় সব লোক দেশকে ডাকি, ওয়াশিংটনে ডাকি, তাহলে ওয়াশিংটনে এসে আমাদের এখানে একটা একটা ইয়ার মানে ওই চার্টারের তৈরি করব এবং আমরা এটার নাম দেব জাতিসংঘ, নামটা দেবো যে আমরা কিন্তু পরবর্তী যে সংগঠনটা করতেছি সেই সংগঠনটা কিন্তু এখন আমাদের আর জাতিপুঞ্জ নয়, সেই সংগঠনটা এখন কি হবে? জাতিসংঘ। ক্লিয়ার? তারপরে হচ্ছে যে আমাদের এইটুক হয়ে গেল। তাহলে লন্ডন ঘোষণা কেন আসলো, কেন ওই আটলান্টিক মহাসাগর হলো, কেন হলো, এটা গল্পের মতো মনে থাকবে না? তো আমাদের একটা, আমরা যখন কোনো কিছু করবো তখন কেন আমরা নিজের মধ্যে আইডিয়া তৈরি করি, এগুলো তো আমার কেউ কয় না, আমি নিজে নিজে বানা বুঝে বুঝে মনে করে রাখছি। এটা তো আমার কেউ, এটা তো সত্য না মিথ্যা তাও তো জানি না, কিন্তু আমি এইটা মনে করে করে রাখা পরীক্ষায় অ্যান্সার করছি যে আমার এটা মনে রাখা লাগবে। তো কেন এটা করে না, আমি নিজে একটা বুদ্ধি করে সেট করে রাখছি যে এইরকম করে ওখানে তুই যেরকম বুদ্ধি করলো যেখানে কেন হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা জিনিস পড়ার সময় আগে ভাবছি যেটা আমি মনে রাখবো কীভাবে, আমার মতো করে একটা বুদ্ধি করে মনে রাখছি, আমার তো মনে থাকবে না। এবার আসলে হচ্ছে যে মস্কো সম্মেলন। তো যেহেতু আমেরিকা বড় রাষ্ট্র আর রাশিয়াও বড় রাষ্ট্র, রাশিয়া চিন্তা করলো হাই রে আমেরিকা তো এইরকম ব্যাপার একটা সম্মেলন করে দিল, সব মানুষ আমেরিকা যাওয়া শুরু করলো, আমার তো তাহলে ভাত মাছ হয়ে গেল, আমি আমেরিকার সাথে টক্কর দেই। এখন সবাই বলবে রাশিয়া তুমি তো আর এরকম আন্দোলন করতে পারলে না, তুমি তো মিটিং করতে পারলে না। রাশিয়া তখন চিন্তা করলে দাঁড়া দেখাচ্ছি মজা, আমি একটা সম্মেলন করবো। তাহলে পরের সম্মেলনটা কোথায় হবে? মস্কো সম্মেলন। ক্লিয়ার? এটা কিন্তু ভিতরে ভিতরে মানুষের মনে ছিল। তারপর সেই সম্মেলন তো একটা ইয়েতে হয়। তো মস্কো সম্মেলনে আসলো যে 13 অক্টোবর সালে 1943 সালে, আরও এক বছর পরে যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়ন, কে আছে দেখ, যুক্তরাজ্য দুইজন তো প্রথমে শুরু হয়েছে, তারপর রাশিয়া বড় রাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন পররাষ্ট্রমন্ত্রীরা, এরা কিন্তু সরকার না, পররাষ্ট্রমন্ত্রীরা বিশ্ব শান্তি স্থাপনের জন্য আন্তর্জাতিক সংগঠন গড়ার জন্য মস্কোর 7 দফা ঘোষণা করেন। এর মধ্যে চতুর্থ ও সপ্তম দফায় আন্তর্জাতিক সংগঠন গঠনের, এর 2 নম্বর দফায় জাতিসংঘের নাম ব্যবহার করা হয়। এই জায়গায় মস্কো সম্মেলন করলো পররাষ্ট্রমন্ত্রীরা, সরকাররা করলো না কেন? আমেরিকা বুদ্ধিমান, আমেরিকা চিন্তা করছে আমি সব সরকার প্রদান করছি, ও কার করতে দেবো না, ওটা তুই যা, তুই পররাষ্ট্রমন্ত্রী, এটা ছোটো কাজ কর, জাতিসংঘ ব্যবহার কর, তাও একটা নাম থাকলো মস্কো সম্মেলন। তাহলে এইটুক সম্মেলনে কি আর কোনো ভুল হবে? প্রথম কোনটা ঘোষণা হতে পারে? লন্ডন, দ্বিতীয়টা আটলান্টিক মহাসাগর, তৃতীয়টা ওয়াশিংটন, চতুর্থটা মস্কো। এই তো 4টে সিরিয়ালি আমার মনে থাকবে। তাহলে তো আর আমার 1 সেকেন্ড বা একটা কোনো রকমের ভুল হওয়ার কোনো সুযোগই নেই। আর মস্কোতে আইছে পররাষ্ট্র। এবার তেহরান সম্মেলন, এই দেখ তেহরানটা কিন্তু ইরানের কাছে,
সৌদি আরব, ইরান, ইরান এই জায়গায়। ইরান কিন্তু যে আমাদের এশিয়ার, চিন্তা করলে রাশিয়া তো এশিয়া এবং ইউরোপ দুটো মিলেই রাশিয়া এমন একটা দেশ, দুই মহাদেশের মধ্যেই পড়েছে, ঠিক আছে। ইউরোপে হচ্ছে পড়ে নাই, রাশিয়া ইউরোপে পড়ে। রাশিয়ার রাজধানীটা ইউরোপে পড়ছে, আর রাজধানীর বাইরের টুক সব এশিয়ার মধ্যে পড়ছে, সেই জন্য রাশিয়াকে বলা হয় ইউরোপের দেশ। কিন্তু আসলে তো রাশিয়াটা তো হচ্ছে যে এই যে এতটুক দেশ হচ্ছে তোর ওই এশিয়া, আর এইটুক দেশ হচ্ছে তোর ইউরোপের মধ্যে পড়ছে। একটা মহাদেশ দুইটা, একটা জেলার মধ্যে দিয়ে একটা দুইটা জেলার মধ্যে দিয়ে একই রাস্তা যাইতে পারে না, বা এক জেলার মধ্যে দিয়ে দুইটা রাস্তায় যাইতে পারে না, হতে পারে অনেক জায়গায় একটা গ্রাম আছে, একটা এক উপজেলায় পড়ছে পোস্ট অফিস আর একটা। আচ্ছা ঠিক আছে, ওই তো বুঝলো। তাহলে আমাদের কি করলো, তেহরান মিত্রবাহিনীর প্রথম শীর্ষ সম্মেলন। এই যে এখন আমাদের জাতিসংঘের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মিত্রবাহিনী তৈরি করলো, যে হ্যাঁ আমরা এখন জাতিসংঘ গঠন আমরা হয়ে গেছে, এখন আমাদের আর কেউ শান্তির থেকে ফিরিয়ে আনতে পারবে না। তাহলে কি মুখে মুখে শান্তি স্থাপন করবে? এবার চিন্তা করলে যে যেহেতু আমরা শান্তি স্থাপন করব, তাহলে তো আমাকে জাপানকে মেরে দেওয়া লাগবে, রাশিয়াকে, জার্মানিকে মেরে দেওয়া লাগবে, ইটালি। এই যে জার্মানি, এই যে জার্মানি, এই যে জার্মানি, এই যে এই মহাদেশের মধ্যে ইটালি আর এই জাপান, এই তিনটে দেশ সারা পৃথিবীকে দখল করে নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন ওরা চিন্তা করলে যে তাহলে এখন কী করণীয় দরকার, এখন তো জাতিসংঘ গঠন শেষ, এখন সম্মেলন হওয়া শুরু করবে। সম্মেলনে নিশ্চয়ই বলবে যে এখন মারেক, জাপানকে শেষ করে দে, জার্মানিকে শেষ করে দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমাটা জার্মানিতে মারার কথা ছিল, কিন্তু জার্মানিতে মারলে ইউরোপ ধ্বংস হয়ে যেত। সেই জন্য বলছে যে তোকে মারবো না, বাসা দিলাম, তুই আমার এলাকার মধ্যে আসিস, যা তুই এটা জাপানকে মেরে দেয়। ওই জন্য কিন্তু জাপানে আক্রমণটা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, বোমা মারাটা। একটার নাম ছিল লিটিল বয়, একটার নাম ছিল ফ্যাটম্যান। ওটা এরকম ফালাইছিল, কিন্তু ইউরোপে আর ইটালিতে ফালানোর কথা ছিল, কিন্তু এই দেশ দখল করে নিত। তোরা বলছে যে না, জাপান মরুক, আমরা মারবো না। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী প্রথম শীর্ষ সম্মেলন হয় কোথায়? ইরানে। ইরানে কেন হলো? একই দেশে বারবার হলে একটা ঝামেলা হয়ে যায়। এই মিত্র অক্ষশক্তিরা যাতে বুঝতেই না পারে, এই জায়গায় করলো, পরে আর এই জায়গায় করবি না। জার্মানি দেখছিস ক্যারে, আমেরিকা তো এরকম জায়গা তখন চেঞ্জ করে নিল। কোন জায়গায় যাবে? এই যে একটা মোটামুটি একটা দেশ ইরান, এটা হচ্ছে যে ওই জায়গায় যে মিত্রবাহিনীরা আসবে ওদেরকে বুঝতেই দেয় নাই, মানে জায়গা চেঞ্জ করে ফেলছে। তো ওই মিত্রবাহিনীর প্রথম শীর্ষ সম্মেলনে ইরানের তেহরানে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, চার্চিল এবং সোভিয়েত সেক্রেটারি জেনারেল স্ট্যালিন এর বৈঠকে জাতিসংঘ গঠনে একমত হন, এবং এর সম্মেলন বিগ থ্রি নামে পড়ে। তো বিগ থ্রি কি? বড় বড় তিনটা দেশ। কিন্তু বড় বড় তিনটা দেশেই সম্মেলন হয় নাই, কারণ ওরা তো অলরেডি এদের দখল করে নিছে, করছে, তাহলে নিশ্চয়ই অন্য একটা ছোটো দেশে করা লাগবে। সেই জন্য এসে কি ইরানের। তাহলে এই কয়েকটা সিরিয়ালি মনে থাকবে। এইবার আসলো আমাদের হচ্ছে যে এই ডাম্বারটক্স ওক সম্মেলন। এটা কোথায় হয়েছিল? এটা হচ্ছে যে এই কোন জায়গায়, এটা তো ভুলে গেলাম কোন জায়গায় যেন, না ডাম্বারটক্স 1977 সেপ্টেম্বরের মধ্যে প্রতিনিধিতা মিলিত হন হচ্ছে যুক্তরাষ্ট্র, চীনের প্রতিনিধিতা নিম্নলিখিত কর্মকাণ্ডে মিলিত হন। কিন্তু এই ডাম্বারটক্স কোন জায়গায়, আমি তো এইটাই ভুলে গেলাম, দাঁড়া। এটা মনে হয় হচ্ছে ইংল্যান্ডের কোনো একটা জায়গায়, দেখতো নেটে দেখতো ডাম্বারটক টক ওক্সটা কোথায়, দেখে আমাদের আচ্ছা, তো নেটে আমরা সার্চ দেই ডাম্বারটক ওক সম্মেলন। এটা ভুলে গেলাম কেন, এটা কোন দেশে যেন, ডাম্বারটন ওক্স কোথায়, ইংল্যান্ড, মানে আমেরিকাতে হওয়ার কথা। অবস্থান জর্জটাউন, মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, দেখছিস, আমার একটা মনে হচ্ছে আমেরিকাতে। এবার যেহেতু তেহরান সম্মেলন করে ওরা মিলিত হলো, এবার এখন আমেরিকা নিজের হাতে নিয়ে নিল, ঠিক আছে, আমেরিকার, ঠিক আছে। তাহলে ডাম্বারটং ওক সম্মেলনে কি যুক্তরাষ্ট্র আছে, যুক্তরাজ্য আছে, চীনের প্রতিনিধিরা আইসা আলোচনা করলো যে এইটা, তাহলে আমরা মোটামুটি আমরা বিভিন্ন জায়গায় মিটিং সিটিং করে টোরে একটা ডিসিশন হয়েছে ফাইনাল। এখন কত সালে? 1944 সালে। 1944 সালের 21শে আগস্ট থেকে ওরা মিলিত হয়েছিল, যে জাতিসংঘের রূপরেখা গঠন করছিল, নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্য হবে, মানে তেহরান সম্মেলন হয় মোটামুটি ফিক্সড হয়ে গেল। আর ডাম্বারটন ওক সম্মেলনে সেটা বাস্তবায়ন হলো, যে আমরা জাতিসংঘটা কীভাবে গঠিত হবে। এতদিন কিন্তু জাতিসংঘ তা ফাইনাল গঠিত হয় নাই, কিন্তু ডাম্বারটক ওই যে এই মানে আমেরিকার ডাম্বারটক ওকসে যায়
এরা মিলিত হয়ে বলছিল যে 5টা স্থায়ী সদস্য করব, আমরা 4টে অঙ্গ সংগঠন করবো, এরকম একটা প্রস্তাব দিয়েছিল। এই দেখ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর রাশিয়া তো গেছিলো চীন, এখনও কিন্তু ফ্রান্স আসে নাই এর মধ্যে, বুঝছিস ব্যাপারটা? ফ্রান্স পরে আসবে। তারপরে হচ্ছে যে এই ইয়াল্টা সম্মেলন, ডাম্বারটঙ্গ ক্লিয়ার। ইয়াল্টা সম্মেলন হচ্ছে এই ইয়েতে এই যে ইয়াল্টা সম্মেলনে একটা ভেটো প্রদান করা হয়। এই জায়গায় একটা ডাম্বারটক সম্মেলনে এটা কী করছে, নিরাপত্তা পরিষদ গঠন করছিল, কার কয়টা সংগঠন হবে, কী কী কাজ করবে, জাতিসংঘের কাজ কি, সব ডাম্বারটঙ্গ সম্মেলনে আমেরিকায় যায় কমপ্লিট হয়ে গেছিলো, শেষ। কিন্তু হঠাৎ করে আমেরিকা এসে করে কেড়ে, আমরা যদি পরে যদি বিশ্বযুদ্ধ করি, এরা যখন তৈরি হওয়ার পরে এসে দেখলো যে হচ্ছে যে এই এটা ইয়ালটাতে এসে এটা হচ্ছে ইয়ালটা হবে ওই ইয়েতে মনে হয় ওই ধর দাঁড়া ইউক্রেনের ইয়ালটা মনে হয়, আচ্ছা দাঁড়া এই ইয়ালটা ইউক্রেন হওয়ার কথা, এই যে ইউক্রেনের, আচ্ছা ঠিক আছে ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ইউক্রেনের ইয়ালটাতে একটা ওই ইয়ালটাতে সম্মেলন, যে ইউক্রেন হচ্ছে যে রাশিয়ার এখানে ইউক্রেনে যে ইয়ালটা সম্মেলন, ওরা এসে মিলিত হলে যে সংগঠন করিস না রে, তাড়াতাড়ি আগে একটু চুপচাপ থাকো। যে কালকে বললো না যে ওই আমাদের ইয়ের কথা শুনেছিল, কার কথা কালকে কি বাংলা পড়লো, কার নাম, বঙ্কিমচন্দ্র বলছিল যে তুমি একটা জিনিস লেখো, 1 বছর পরে আগে দেখো যে ঠিক আছে কিনা। ওরা এই ডাম্বারটক সম্মেলন লেখার পর ওরা ভাবছে যে ঠিক আছে কিনা, আমরা ভাবি আরও ভাবি, কোনো মিটিংয়ে যায় কোনো আলোচনা হয়ে গেলে বলে যে ঠিক আছে আমরা আপনাকে পরে সিদ্ধান্ত দিচ্ছি। ওরা আবার বেশি বেশি করছে যে সব ঠিক আছে, কিন্তু আমরা যদি কোনো জায়গায় যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগে, আমাদের 5টা দেশের একক ক্ষমতা আমরা রেখে দেবো, সেটাকে বলে ভেটো ক্ষমতা, জানিস? মোট 5টা দেশ চিন্তা করছিল যে 5টা দেশ চিন্তা করছিল যে না, আমরা যদি কোনো রকমের সবাই একমত হয়েছে, কিন্তু আমাদের একটা দেশ যদি একমত না হয় তাহলে আমাদের সেটা আর জাতিসংঘ কার্যকর করতে পারবে না। তো এই যে এই 5টা দেশের আগে মতামত নিয়ে তারপরে অন্যান্য মতামত নিয়ে জাতিসংঘ চলে, কিন্তু তো এই ক্ষমতাটাকে বলা হয় ভেটো ক্ষমতা। এটা ইউক্রেনের ইয়ালটাতে হয়েছিল। কেন ইউক্রেনে হয়েছিল? ইরানে হওয়ার পরে কোনটা হয়েছিল, ডাম্বারটক সম্মেলনে হয়ে যায়, তারপর আবার রাশিয়াতে হলে, তখন তার ওই রাশিয়াটা সে ভাঙে নাই, বুঝিস ব্যাপারটা? তখন তো সোভিয়েত ইউনিয়ন ছিল। তখন তুই মনে করছিস যে এই ডাম্বারটক সম্মেলনে যখন আমেরিকা করলো, তখন রাশিয়া করলো দাঁড়া এ বেটা, তুই ডাম্বারটক করছিস, তাহলে আমার কাছে এসে তাহলে জাতিসংঘ গঠন করা লাগবে, এটা ভাবিস যে কেন এরকম হয়েছে। তখন কিন্তু এই জন্যে ইউক্রেন মানে কিন্তু তখন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল, সেই জন্য ইউক্রেন নাম ছিল না, তো তখন সোভিয়েত ইউনিয়নের মধ্যেই ছিল, ক্লিয়ার? তখন সেখানে একটা সম্মেলন হয়েছিল। তারপরে সান ফ্রান্সিসকো, আবার খালি রাশিয়া একবার নিচ্ছে, আবার যুক্তরাষ্ট্র করছে যে সব তোমার মানলাম, কিন্তু আমার এই জায়গায় আবার আমরা জাতিসংঘ গঠন করব। তখন এই যে সান ফ্রান্সিসকো, আমেরিকার সান ফ্রান্সিসকোতে মিত্রশক্তির নেতারা এই 45 সালে মিলে ওই 111টা ধারা তৈরি করলো, 19টা অধ্যায় তৈরি করলো। 15ই অক্টোবর মোট 50টা দেশ ছিল প্রথমে স্বাক্ষর করছিল সেইটা, কিন্তু পোল্যান্ড করেছিল, পোল্যান্ড 51তম দেশ হিসাবে জাতিসংঘের সদর লাভ করে। পোল্যান্ড ওখানে যায় নাই, পোল্যান্ড বারবার ফোন করছে, ভাই আমি তো যাইতে চাইলাম, আমি এখন হাসপাতালে আছি, আমার তোর হাতে পায়ে ধরি, প্লিজ আমার স্বাক্ষরটা একটু করে দে, আমি এখন আছি ফোন টোন করে অস্থির লাগাইয়া মোট হচ্ছে 50টা দেশ স্বাক্ষর করছে, আর ওই যে পোল্যান্ডের জন্য রেখে দিয়েছিল, রেখে দিয়ে পরে এসে পোল্যান্ডের জন্য এটা করছে যে না ভাই তোমাকে হচ্ছে যে ওটা পরে এসে এরকম সাইন করছিল। তো প্রতিষ্ঠা করার সময় সান ফ্রান্সিসকোতে হচ্ছে কি হয়েছে, প্রতিষ্ঠা করার সময় হচ্ছে আমাদের এটা করছিল আর কি, ওর নাম কি, 50টা দেশ স্বাক্ষর করছিল, তারপরে 51টা, তারপরে বিভিন্ন দেশ তৈরি হয়েছে, তো তারপরে তো যোগ হয়েছে, প্রথমে তো এতগুলো দেশ ছিল না, বুঝিস ব্যাপারটা? 1920 সাল থেকে 45 সাল 20 সালে জাতিপুঞ্জ, আর 20 সাল থেকে 39 সালে যুদ্ধ লাগছে, মাত্র 20 বছর। এই 20 বছরে আর কয়টা দেশ জন্মগ্রহণ করবি? তাহলে আগে 42টা দেশ ছিল, বুঝিস না এই ব্যাপারটা, জাতিপুঞ্জে, পরে আর কয়টা দেশ হবে? 50টা দেশ হয়েছিল। তারপরে তো এখন 197টা দেশ হয়েছে, বিভিন্ন দেশ ভাঙিছে। এক ব্রিটেনের অধীনেই তো সব ভারতবর্ষ ছিল, তখন তো আলাদা কোনো দেশ ছিল না, এই জন্য দেশের সংখ্যাও কম ছিল। তাহলে দেখ, একটা জিনিসগুলো তোর আগে বোঝা লাগবে যে প্রথমে ভাই জাতিপুঞ্জ করার জন্যে এই হচ্ছে যে প্রথমে লন্ডনে এসে, যখন যেই লন্ডন আক্রমণ করে তখন এসে প্রথমে বললো যে ভাই আক্রমণ করছে, এখন একটা সংগঠন শান্তি করো। এ যায় আমেরিকার সাথে এটা স্থলতরিতে এসে বললো যে ঠিক আছে আমরা একটা আটলান্টিক সনদ আমরা স্বাক্ষর করবো, ঠিক আছে।
আটলান্টিক সনদ স্বাক্ষর করার পরে কি আইছিল যে আমাদের আটলান্টিক সনদের পরে ওয়াশিংটনে এসে একটা জাতিসংঘের একটা ঘোষণা দিল। তারপর ওয়াশিংটন ঘোষণা করার পরে মস্কো এসে বললো যে তাহলে তুমি কাজ করছাও, তাহলে আমিও তাহলে আমার একটু দাম দাও। মস্কোতে আসলো। মস্কোতে আসার পরে আবার তখন হচ্ছে যে মাঝখানে এসে আসলে তেহরান ঢুকে গেল, ঠিক আছে। তেহরান ঢুকে গেলে আবার আমেরিকার ডাম্বারটো কক্স, আবার রাশিয়ার রিয়ালটিতে, মানে একবার আমেরিকা নেয় একবার রাশিয়া নেয়। যেই আমেরিকা নেয় রাশিয়া কয় যে আমার এখানে একটা করাই লাগবে, তাই আমেরিকার পরপরই বারবার কয় যে রাশিয়ার রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়নের মধ্যে তখন হচ্ছে রিয়ালটাতে হয়েছিল। লাস্টে আমেরিকা নিজের হাতে নিয়েছিল, ভাই শেষটা আমাকে করতেই দে, আমি কোনোভাবে করতে দেবো না। শেষটা করা হয়েছে আর রাশিয়া নিতেই পারে নাই, সেজন্য শেষটা কী হয়েছে, সান ফ্রান্সিসকো সম্মেলন। তাহলে এই বিভিন্ন সম্মেলনের বিভিন্ন রকমের প্রশ্ন আসে, কেন আমরা এই কাজটা করছি, কেন আমাদের এই উদ্দেশ্য ছিল, কী উদ্দেশ্য ছিল, এই জিনিসটাগুলো আসে। তা আমার মনে হয় এই পর্যন্তই থাক, ভিডিও বড় হয়ে যাবে, সব কিছু হবে। এবার ক্লিয়ার কিনা কোন দেশ কোন জায়গায় হয়েছে, জাতিসংঘ ক্লিয়ার। জাতিসংঘের 1000 প্রশ্ন আসলে ঘুরিয়ে ফিরে যে প্রশ্নই আসুক, জাতিসংঘের সনদ স্বীকৃতির দাপ্তরিক ভাষা কয়টা ভাষা হয়েছিল, কয়টা দেশ, কোথায় সদর দপ্তর ছিল, মানে পতাকার রঙ ছিল, পরে অন্যান্য ছোটো ছোটো প্রশ্ন। ক্লিয়ার? তো এই পর্যন্ত আছে, থাক।